আজ থেকে আমি তোকে আপনি ডাকবো, আর তুই আমাকে তুমি। রাজি হলে বল। রাগটা তুঙ্গে অরিতান বিরক্ত ভঙ্গিতে বলল, ঠিক আছে রাজি। তা বলো কি হয়েছে? রিমন নড়ে চড়ে বসে অরিত্রাণের দিকে তাকালো। মনে মনে ভাবলো ছেলেটা কি বুঝলো না সে রেগে আছে। আশ্চর্য। সে রাগী গলায় বলল, ওয়াসেনাথের হাতটা ভেঙে দিয়েছেন কেন? আপনি জানেন তার হাত কতখানি ভেঙেছে? ওয়াসেনাথ নামটা শুনেই অরিত্রাণ থমকে যায়। আজ সারাদিনই তার খবর নেওয়া হয়নি, ডাক্তারের সাথেও কথা বলাই হয়নি। পরীক্ষণেই ভাবে সে কে যে তার খবর রাখতে হবে। অরিত্রাণ যত এড়িয়ে চলতে চায় মেয়েটা তার মাথায় তত জায়গা করে নেয়। মেয়েটার নাম শুনলেই বুকের এক পাশ কাঁপে তার। আচ্ছা, তার কি কোনো রোগ হয়েছে? সে কি অসুস্থ? বুকে কি কোনো সমস্যা হয়েছে? ডাক্তার দেখাতে হবে, ভালো নাম করা কার্ডিওলজিস্টের দেখাতে হবে। তা না হলে এমন বুক কাঁপাকাঁপি হলে হার্ট অ্যাটাক করবে নিশ্চিত। কি হলো? তোকে প্রশ্ন করেছি, হাত ভেঙে কি একবারও তার খবর নেওয়া হয়েছে? অরিটান চোখ বাঁকিয়ে রিমনের দিকে তাকালো। তার মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে রিমনের প্রতি সে কতটা বিরক্ত। রিমনের এমন অদ্ভুত প্রশ্ন আর কথা কোনোটাই তার ভালো লাগছে না। হঠাৎ ওয়াসেনাথ নামক মেয়েটার প্রতি রিমন এত যত্নশীল হয়ে উঠেছে কেন তাও অরিটানের মাথায় আসছে না। কাউকে খুন করলেও তো রিমন কৈফিয়ত চাইতেই আসে না, আর আজ হাত ভেঙেছে বলে একদম জেরা করছে। ওয়াই? অরিটান সন্দেহ নিয়ে তাকিয়ে আছে রিমনের দিকে। রিমন একটু ভরকে গিয়ে চাপা হাসি দিয়ে বলল, এভাবে তাকাচ্ছিস কেন? আসলে ডক্টর সাইদ কল করেছিল। তোকে নাকি অনেকবার কল করেছিল, তুই রিসিভ করস নাই। তার চাইতে বড় কথা হলো তুই নিজে নাকি তাকে বলেছিস ওয়াসেনাথকে দেখে আসতে। তাই জিজ্ঞেস করলাম তুই কি তার খবর নিয়েছিস কিনা। অরিটান বিছানা থেকে উঠে সোফায় বসলো। রিমন বিস্ময়ে তাকিয়ে আছে। একটু উত্তরের আশা ছিল তার মনে, কিন্তু অরিটান তা দিলই না। আসল কথা, সে অরিটানের কার্যকলাপে প্রচণ্ডভাবেই অবাক। সেই দিন যে ওয়াসেনাথকে দেখতে অরিটান হাসপাতালে গেছে কথাটা সেই রিমির কাছেই শুনেছে। অরিটান হাসপাতালে গেছে তাও রোগী দেখতে, তার উপর যাকে সে নিজেই অসুস্থ করেছে। কথাটা ভাবতেই রিমন হতবাক। অরিটানের মনে কখন যে কি চলে এটা সেই জানে না, তবে সে অরিটানকে জানতে চায় খুব করে। ওয়াসেনাথ নামক মেয়েটার প্রতি অরিটানের অনুভূতিগুলো একদম ভিন্ন মনে হয় তার। সত্যিই কি ভিন্ন? আমি কখন কি করি আর করব তার কৈফিয়ত কাউকে দেই না, এটা তুই আমার চাইতে ভালো জানোস। বাই দ্য ওয়ে, রিমি নামের মেয়েটার সাথে তোর এত কিসের খাতির? অ্যান্সার মি। অরিটান ল্যাপটপের দিকে তাকিয়ে কথাগুলো বলল। রিমন চমকে তাকিয়ে থাকে কিছু সময়। ধরা পড়ার মতো মুখ করে সে অরিটানের রুম থেকে কেটে পড়তে চায়। অরিটান গম্ভীর গলায় আবার বলল, তোর কি মেয়েটাকে পছন্দ? রিমন থমকে দাঁড়ায়। ভয়ে তার হাত পা কাঁপছে। অরিটানকে এত ভয় সে পায়ই না, তাও মাঝে মাঝে ভয়টা বিরলভাবে আক্রমণ করে তাকে, যেমন এখন করছে। অরিটান আবার বলল, এমন ঝুপড়ুটে মেয়ে হয়? আই কান্ট বিলিভ দিস। শি ইজ ভেরি ডেঞ্জারাস গার্ল। কথায় কথায় চিৎকার করে আর হামলে পড়ে, কোয়ারেল শুরু করে। ডিসকাস্টিং। রিমন হা করে তাকিয়ে আছে অরিত্রাণের দিকে। মনে মনে রিমিকে প্রচুর বকতে ইচ্ছে করছে। ঝগড়া করে আর কি, তাই বলে সবার সাথে করবেই নাকি? শত হোক, অরিত্রাণের সাথে কেন করতে গেল? রিমন বলল, আসলে ও একটু এমনই, তুই মাইন্ড করিস না। মেয়েটা এমনি কিন্তু ভালো। অরিত্রাণ ভ্রু কুচকে ল্যাপটপ থেকে মুখ তুলে তাকালো। ও শব্দটা যেন তার কানে এসে লাগলো। রিমন এক দৌড়ে রুমের বাইরে চলে গেছে। হয়তো তার গলা শুকিয়ে আসছে, এসেছে অরিত্রাণকে জব্দ করতে, হয়ে গেল নিজে। অরিত্রাণ রিমনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, তারপর আবার ল্যাপটপে মুখ গুজে কাজে মন দেয়। তার এত সময় কই এসব নিয়ে চিন্তা করার? এই, তুই সারাদিন ফোনে এত কি করিস বলতো? নিশ্চয়ই প্রেম, তাই না? কার সাথে বল? ওয়াসেনাথ এমন প্রশ্নে রিমির মুখটা ছোট হয়ে আসে। মাহিরের সাথে তার এখন মেসেজ কলে অনেক কথা হয়। ছেলেটার গোফটা তার পছন্দ না, তা না হলে কিন্তু দেখতে মাশাআল্লাহ। তার সবচাইতে বড় কথা, সেদিন হোটেলে একা পেয়েও তার সাথে কোনো বাজে বিহেভ করলোই না ছেলেটা। কত ভালো সে! ভালো না হলে কি ওয়াসিনাথকে হাসপাতালে নিয়ে আসা থেকে সব কাজে সাহায্য করতো না তো? সেই দিন থেকে তার এই ছেলেটা দারুণ লাগে। রিমি ওয়াসিনাথের বাম হাত চেপে বলল, অনেকদিন তো হসপিটালে থাকলি, কাল আমরা ঘুরতে যাব, যাবি? ওয়াসিনাথ চোখ ছোট করেই বলল,
মতলবটা কি বলতো? আমি কিন্তু এই প্রশ্ন করি নাই, সত্যর আসল কাহিনী ক, তা না হলে যামু না, বলে দিলাম। রিমি চমকে গেল। ওয়াসিনাত ধরে ফেললো কাল মাহির তাকে ওয়াসিনাতের পাশে একটা ক্যাফেতে নিয়ে যাবেই বলেছে, তাই ওয়াসিনাতকে রাজি করাতে এসেছে সে। কিন্তু কি বলবে তাই ভাবছে। ওয়াসিনাত আবার বলল, বল বল, কাহিনী কি? তুই কি প্রেম ট্রেম শুরু করে দিলি? কাল নিশ্চয়ই ট্রিট দিবি, রাইট? আরে না দোস্ত, মাহির আমাদেরকে ঘুরতে নিবে। কতদিন তো হসপিটালে থাকলি, তাই সে বলেছে কাল আশেপাশের ক্যাফেতে নিয়ে যাবে বা আমাদের চলে যেতে। সে আসবে, কতদিন যায় না বল, চল না। আর মাহির তো প্রতিদিন তোকে দেখতে আসে, কাল একদিন ওর সাথে গেলে কি হবে বল? ওয়াসিনাত মিট মিট করেই হেসে বলল, গোফা মাহির কিছুই হবে না আমার, তবে আপনার বহুত কিছু হয়ে গেছে। তবে গোফা মাহির ছেলেটা খুবই ভালো, শুধু গোপটা বিশ্রী, বাকি সব ঠিকঠাক আপনার ওর। রিমি হঠাৎ করেই লজ্জা পাচ্ছে। মাহিরকে তার সত্যিই খুব ভালো লাগে। নুহার ছেলেটা যতটা বিরক্তিকর, মাহির ততটাই ভালো। ওয়াসিনাত হঠাৎ চেঁচিয়ে বলল। আয় হায়, রিমি ব্রুকুচকে বলল, কি হয়েছে? গোফা মাহির যদি তোর ও হয়, ওই পরিত্রাণের কি হবে দোস্ত? শালারে না দেখেই আমার বিধবা বিধবা মনে হচ্ছে। তো না জান প্রাণ কলিজা, তারে রেখে এখন মাহির? না, এ হতেই পারে না। আরে ফালতু কথা ছাড়, অরিত্রাণ আমার জান প্রাণ কলিজায় থাকবে। মাহির তো শুধু ফ্রেন্ড, অরিত্রাণ আমার ক্রাশ। তবে দোস্ত, ওই নুসাইয়ের আমার একদম ভালো লাগে না, শয়তান লোক একটা। তা না হলে কি তোকে এত ব্যথা দিত? নির্দয় মানুষ, ফালতু পোলা। ওয়াসিনাত হেসে ফেলে। এই পরিত্রাণকে একবার দেখার ইচ্ছে জেগেও তার দেখতে ইচ্ছেই হয় না। নুহাস নামটা শুনেই ওয়াসিনাতের তার কথা মনে পড়ে। লোকটা অদ্ভুত হলেও কিছু একটা আছে তার মাঝে, যা ওয়াসিনাতকে খুব করেই ভাবায়। রাতের নির্ঘুমের সঙ্গী হচ্ছে দিন দিন এই নুহাস নামের মানুষটা। শ্যামলা মুখশ্রী, গভীর দুইখানি চোখ চশমার ফ্রেমে বন্দি থাকে সব সময়। চশমাটা খুললেই মনে হয় কত রহস্য তার চোখে। মনে হয় চোখের কালো মণিটাও আসল না। তাকে কেমন দেখতে লাগে তেমন কিছুই সে নয়। কোথাও তার প্রচুর রহস্য লুকিয়ে আছে, কিন্তু কোথায়? মনের গহীনে। পৃথিবীর আলাদা রংরূপ হয়, কথাটা মিথ্যা। সব কিছুই সাদা কালোর ফ্রেমে বাধাই করা। অন্ধকার নিস্তব্ধ পরিবেশ। বেলকনি থেকে নিচের দিকে তাকালে সেই অন্ধকার আর বোঝাই যাচ্ছে না। ঝকঝক উজ্জ্বল আলো চারদিকে মুড়িয়ে রেখেছে হোটেলটাকে। ল্যাম্পপোস্টের আলোতে রাঙিয়ে আছে দূরের রাস্তাটা। নীরবতায় ছেয়ে আছে চারপাশ। রাতটা নিঝুম নির্জন, কোলাহল নেই কোনো, ব্যস্ততা নেই কাজে, আছে শুধু নিস্তব্ধতার আলাপ আর আলোচনা। প্রকৃতি নিঝুম হয়ে কথা বলছে ছিছি করে। জীবনটা চক্রের মতো ঘূর্ণায়মান। আসলে কি মানুষের জীবনে টাকাই সব? অর্থ সম্পত্তি কি জীবন মানে এই বিশাল চক্র চলমান? নাকি কোনো একটা সময় প্রশান্তি নামক বস্তুটাও প্রয়োজন? হয়তো প্রয়োজন, কিন্তু কোথায় পাবে এটা তা জানা নেই অরিত্রাণীর। নিজেকে ব্যস্ত রাখতে রাখতে একটা সময় সে ক্লান্ত হয়। তারও ইচ্ছে জাগে কারোর সাথে নিজের মনের কথা বলতে, কিন্তু সঙ্গী তো নেই। তার একলা জীবনের সঙ্গী শুধু কাজ। বাকি সময়টা এমন নির্ঘুম চোখে ভেসে বেড়ায় অন্ধকার। জীবনের সব জুড়েই শুধু অন্ধকার। তাই এই গভীর কালো রাতটা তার ভালোই লাগে, কিন্তু রাতটাও আলোকিত আজ। শুধু তার জীবনেই আলো নেই। অরিত্রাণ দীর্ঘশ্বাস ছেড়ে উদ্দেশ্যহীনভাবেই চোখ রাখে আকাশের দিকে। পরিষ্কার ঝকঝকে আকাশ। আকাশের রংটা চোখে ধরেই না, না পড়লেও তালার মতো চারটা তার চোখ এড়ালোই না। ছাদের দিকে নিস্তব্ধ হয়ে কিছু সময় তাকিয়ে থাকে অরিত্রাণ। আজও ঘুমটা ধরা দিলই না। দিবে কিভাবে? আজ তো সেই ঘুমের ওষুধ খেতেই ভুলে গেছে। ইদানিং সেই অনেক কিছু করতেই ভুলে যায়। তার কিছু চিন এই শহরে, তারপর আবার নতুন শহরে তার বাস হবে। নতুন শহরের কোনো হোটেলের বেলকনিতে দাঁড়িয়ে সে এভাবেই আবার চাঁদ দেখবে। কিন্তু সব চাঁদ কি এক? চাঁদ তো একটাই হয়, যা পৃথিবীময় বিচরণ করে। কতটা জেনেও বোকার মতো সে এমন চিন্তা কেন করছে? হঠাৎ তারা ঝলসে পড়ার মতো তার মনের মাঝে ওয়াসিনাত নামটা উঁকি দিচ্ছে। চাঁদও একটা আর ওয়াসিনাত নামের মেয়েটাও একটা। তাহলে কি তাকেও সব জায়গায় পাওয়া যাবে? তা তো সম্ভব না। অরিত্রাণ চোখ বুঝে দীর্ঘশ্বাস কিছু ফেলে।
চোখের পাতায় দৃশ্যমান হয় ঘামে ভেজা মুখশ্রী, ফেরি লাইটে মোড়ানো সেই মেয়ে, হাসতে হাসতেই মাথায় বেলি ফুলের মালা চড়ানো সেই মুখ, পিছনে ঘুরে তাকিয়ে সেই হাসি। অরিত্রাণ চোখ খুলে তাকায়। মেয়েটার সম্পর্কে বেশি ভাবছে সে। সত্যি কি বেশি ভাবছে? অরিত্রাণের মন নেই, তবুও হঠাৎ এই প্রশ্ন কোথা থেকে উদয় হচ্ছে। অরিত্রাণ বেশি ভাবতেই চায় না। 2 দিন পরে এই দেশ ছাড়বে সে। রাহিত নামক বস্তুর কাজ কালই শেষ করবে সে। তারপর আর এই শহরেই আসবেই না। শহরটা তাকে কেমন এলোমেলো করে দিয়েছে। কঠোর থেকে দয়াবানে রূপ নিচ্ছে সে। দয়া দিয়ে আদৌ কি কাজ হয় কিছু? মস্তিষ্কের এমন খামখেয়ালি প্রশ্নে অরিত্রাণের মন হল। হয়, দয়া মায়া আবেগ অনুভূতি নিয়েই মানুষ। অরিত্রাণ মনকে পাত্তা দেয়ই না। মনের কথা ঠেলে হেসে বলে, তাহলে আমি মানুষ নই? পরক্ষণে তার মনে পড়ে সে তো দুজনকে এই দয়াময়া দেখিয়েছে, কিন্তু কেন? অরিত্রাণ নিজের সব প্রশ্ন অসমাপ্ত রেখে ব্যালকনির সাদা গোল সোফায় বসে পড়ে। মনের কৌটারে গুটি সুটি মেরে জায়গা নেওয়া সেই কেউটাকে তার প্রচণ্ড দেখতে ইচ্ছে করছে। আজ সারাটা দিন তার মুখটা দেখার প্রবল ইচ্ছা ছিল, কিন্তু সেই গলবে না। সব ইচ্ছেগুলোকে প্রাধান্য দিতেই নেই। মেয়েটার সামনে কেমন দুর্বল দুর্বল মনে হয় তার নিজেকে। অরিত্রাণ ক্ষান্ত পাষাণ। দুর্বলতা তার নেই। দুর্বলতা থেকে তার আবার আসমানের কথা মনে পড়ে যায়। ভালোবাসা কি সত্যি ভয় পাওয়া শেখায়? তাহলে এই জঘন্য শব্দের সাথে সে কখনো পরিচয় হবেই না। তাকে দেখে ভয় পাবেই সবাই। একজনকে ছাড়া আর কিছুই প্রতি ভীতু না আসে। অরিত্রাণের এসব চিন্তার মাঝে হুট করে ডক্টর সাইদের কথা মনে পড়ে। হাতটা কি সত্যি বেশি ভেঙেছে? কথাটা ভাবতে ভাবতেই দ্রুত উঠে দাঁড়ায়। ফোন খুঁজে সাইদ নামের লোকটাকে কল করে। কল ধরতেই অরিত্রাণ উত্তেজিত হয়ে বলল, ওয়াসিনাত বিনতে তৌফিকের হাত কি বেশি ইনজুর্ড হয়েছে? সাইদ অবাক হলো। খুবই অবাক বলে যে ভাষা আছে তাই সে হয়েছে। অরিত্রাণ এতটা যত্ন কেন নিচ্ছে এই মেয়েটার? কথাটা গলায় এসে আটকে গেল। তার মুখ দিয়ে বেরই হলো না। অরিত্রাণ আবার বিরক্ত গলায় বলল, আপনাকে কিছু প্রশ্ন করা হচ্ছে। আই থিঙ্ক আপনি ডিফেন না। সরি স্যার, আসলে আমি একটু অবাক হয়েছি তো তাই। ওয়াই? কোনো কারণ নেই, তেমন কিছু না স্যার। আসলে মেয়েটার হাতে হাড়টিতে আঘাত পেয়েছে, মানে হাড় ভেঙে গেছে। 1 মাসের মাঝে ভালো হয়ে যাবে। কেউ পেছনের দিকে হাত ঘুরিয়ে দিয়েছে, তাই এমন হয়েছে। আর কোনো প্রবলেম নেই। অরিত্রাণ ঝাঁঝালো গলায় বলল, মেয়েটা নয়, ওয়াসিনাত নামর। রোগীদের নাম না জেনে অবশ্যই আপনি ট্রিটমেন্ট করেন না বলে আমার মনে হয়, তাই নাম নিয়ে বলবেন। একটা নাম থাকে মানুষের। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। অরিত্রাণ কল কেটে দিয়েছে। ডক্টর সাইদ হতবাক হয়ে বসে পড়ে। সামান্য মেয়ে বলে সম্বোধন করায় এতে রেগে গেল কেন? এটাই তার মাথায় ঢুকছে না। অরিত্রাণ ফোনের দিকে তাকিয়ে ভাবছে হঠাৎ এত রাগ কেন হলো তার? মেয়ে বলেছে বলে? এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। হলোটা কি? অরিত্রাণ নিজের প্রতি তার বিরক্তি ধরে রাখতেই পারল না। ফোনটা একপাশে ছুঁড়ে দিয়ে পিঠ ছড়িয়ে দিল বিছানায়। কাল তার ভার্সিটি নামক যন্ত্রণার ইতি টানতে হবে। হঠাৎ নিজের অদ্ভুত কাজগুলো তার আর ভালোই লাগছে না। ছুটি নিতে চায়। হঠাৎ পাল্টে যাওয়া জীবনের মতিগতি থেকে বিকেল 3টা ছুঁই ছুঁই। ওয়াসিনাত দুপুরের খাবার খেয়ে বালিশেই মাথা রাখতেই তাকে চাপটে ধরে ঘুম নামক অদ্ভুত শব্দদ্বয়। ঘুম পাগল মানুষের এই এক সমস্যা। যখন তখন বিনা নিমন্ত্রণে এসে এরা ঝাঁকি ঝাঁকি হানা দেয়। ঠিক এইটুই ভেবেই ওয়াসিনাতের নীলাভ চোখে এক ঝাঁক আরাম এসে ধরা দিয়েছে ঘুম। কিন্তু কেউ মনে হয় ওয়াসিনাতের এই আরাম নিতেই পারল না। চোখে মুখে পানির ছিটা দেখেতেই ওয়াসিনাত ভাঙ্গা হাত নিয়ে ধরফড়িয়ে উঠে বসে। ডান হাত তুলতে গিয়েও তুলতে না পেরে সে বিস্মিত। ঘুমের তালে এসে পড়ে গেছে। মহান অরিত্রাণ তার হাত ভেঙে দিয়েছে। কিছু সময় স্তব্ধ হয়ে বসে থাকে ওয়াসিনাত। রাগে দুঃখে তার চোখটা একদম খুলতেই ইচ্ছে করছে না। সামনে যে ব্যক্তি আছে তাকে এখন ঠাঁটিয়ে 1 না 3-4 চর বসিয়ে দিতে ইচ্ছে করছে তার, কিন্তু সে পারবে না। ডান হাত তো ভাঙ্গা, বাম হাতে চর ঠিকমতো গালে পড়বেই না। হাবার মতো আর কত চোখ বুজে থাকবি? চোখ খোল। আর এই, তোকে ঘুমাতে কে বলেছে? ওয়াসিনাতের রাগে কটমট করে চোখ না খুলে বলল, ঘুম আমার স্বাধীন দেশের স্বাধীন অধিকার। কারো বলার জন্য আমি অপেক্ষা করতে পারবো না, তাই ঘুমিয়েছি। এতে তোর কি? ফালতু কথা রাখ, উঠে রেডি হ। অলরেডি 3টা বাজে। ওয়াসিনাত চোখ খুলে অবাক হয়ে বলল, কেন?
আরে আমরা মাহিরের কাছে মানে ক্যাফেতে যাব তাই। এখন এই সময় যেতে হবে? ভাই আজ না কাল যাব, ঘুমটা মাস্ত ছিল। রিমি অসহায় ভাব দেখিয়ে বলল, প্লিজ ভাই। ড্রেস চেঞ্জ করতে হবে, সাহায্য কর। ওয়াসিনাতের ভারী গলা, তার বিরক্তি লাগলেও রিমির এমন অসহায় ভাব সে দেখতেই পারে না। সেই ছোট থেকে তারা একসাথে, তার জন্য মেয়েটা নিজের ঘর বাড়ি সব ফেলে হলে থাকে। আর এই কয়েকদিন তো একদম তার মায়ের মতোই তাকে আগলে রাখছে। তার জন্য কত করে রিমি, আর রিমির জন্য এইটুকুনি করবে না? এটা হতেই পারে না। বিরক্তি নামের শব্দটা আসলেই বিরক্তকর একটা শব্দ, আর সেই শব্দটা এখন রিমনের ওপর হচ্ছে অরিত্রানের। তাকে দুনিয়ার সবাই ভয় পায়, এমনকি এই রিমনও পায়। তবুও তার সাহস একটু বেশি, কারণ সে জানে অরিত্রান আর যাই হোক তার প্রতি একটু দয়াশীলতা দেখায়। তাই তো রিহাদের কাছে যাওয়া বাদ দিয়ে তাকে ক্যাফেতে বসিয়ে রেখেছে, তাও নকল রূপে। রিমনের মনে আসলে চলছেটা কি তা চট করে ধরে নিয়েছে অরিত্রান। রিমন ভয়ে আছে, অরিত্রানকে জোরো সোরো করে এখানে এনে বসিয়েছে সে। তার মূল কারণ রিমিকে সে ভয় পায়, অরিত্রান তাকে সাহস যোগায়, তাই নিয়ে এসেছে। অরিত্রান পাশে থাকলে তার সব সহজ সহজ লাগে। অরিত্রান ব্রু কুচকে সোফার সাথে ঠেসে বসে আছে আর ফোন স্ক্রল করছে। কিছুক্ষণ পর পর আবার রিমনের দিকে আর চোখেই তাকাচ্ছে। রিমনের ভাবটা এমন আজ সে শুধু শুধু নয়, প্রপোজাল দিতে এসেছে। নীল শার্ট ইন করে পড়েছে। অরিত্রানের সব কেমন অদ্ভুত লাগছে। আশ্চর্য, এত সাজুগুজু করে আসার মানে কি? তার কি মেয়ে দেখতে এসেছে নাকি? অরিত্রান বাংলাদেশের হিস্ট্রি ঘেটে এটাও জানতে পেরেছে ইদানিং পাত্রী ক্যাফে রেস্টুরেন্ট এসব জায়গায় দেখা করতেই আসে, সাথে নিয়ে আসে বন্ধু। আচ্ছা, রিমন কি তেমন কিছুই করবে? আর সে কি ওই বন্ধু? অরিত্রানের চোখে মুখে তিক্ততা ফুটে ওঠে, যেন কেউ তাকে বেঁধে এখানে আটকে রেখেছে, যেতে পারলেই বাঁচে। ইদানিং লেন্স লাগিয়ে তার চোখের সমস্যা হচ্ছে, স্ক্রিনের প্রবলেম হচ্ছে, তার ওপর রিমনের আজে বাজে কাজ। অরিত্রান দাঁতে দাঁত চেপে বলল, আর কতক্ষণ বসে থাকবেন আপনি মিস্টার রিমন? রিমন কিছু বলেই না, বাবলিসীন ভাবে বসে বসে টেবিলের উপর রাখা লাল গোলাপ গুচ্ছ থেকে একটা গোলাপ নিয়ে সে নাড়াচাড়া করছে। গোলাপগুলো তারা নিজেরা নিয়ে আসেইনি, এখানেই ছিল ফুলদানিতে। রিমনের ভাব দেখে অরিত্রান ধপ করে জ্বলে ওঠে, রাগে কটমটিয়ে এসে বলল, তোর কি আমাকে ভয় লাগে না রিমন? রিমন মুখ হালকা হাসি টেনে বলল, অবশ্যই ভয় লাগে। এই যে আমি ভয়ে কাঁপছি, থরথর করে কলিজা কাঁপছে, পায়ের পাতা নড়ছে, ভয়ে আমি চিৎকারও করছি, ঘামও হচ্ছে খুব, গলায় দম আটকে আছে, মরমর অবস্থা, নিঃশ্বাস নিতেও ভয় লাগছে। এখন চর মারবি তাই ভাবছি। গালটা রেডি করেও রেখেছি, তবে সাবধানে, গোপ পড়ে গেলে কিন্তু কেল্লা ফতে। অরিত্রান কপালের ভাঁজ ফেলে এক ভ্রু তুলে বলল, ভয় আর তুই, কই তোর ভয় কাঁপাকাঁপি ধাপাধাপি? রিমন আবার মিষ্টি করে হেসে বলল, মনে মনে দোস্ত, সব মনে মনে। মুভি টুভি তো দেখোস না, দেখলে বুঝতে মনে মনেও কাঁপাকাঁপি ধাপাধাপি ভয় চিৎকার সব করা যায়, যেমন এখন আমি করছি, কিন্তু তুই দেখতেও পারছিস না আর শুনতেও পারছিস না। অরিত্রান রেগে কিছু বলতে যাবে তার আগেই তার চোখে ধরা পড়েছে এক কালো পরী, কালো হয়ে যাবে মোড়ানো মুখশ্রী। কাঁচের দরজা ঠেলে দিয়ে রিমি তাকে সাদরে ভেতরেই ঢুকতে দিচ্ছে। ডান হাত গলায় ঝুলে আছে বাদামি প্লাস্টারি ঢাকি, লম্বা কালো সিল্কের গাউন, ফুল লম্বা হাতা, ঠোঁটে মিষ্টি হাসি, যেন মুহূর্তে অরিত্রান ঘায়েল হচ্ছে। কালো হেজাবটা একটা প্যাচ দিয়ে পিছনে ছেড়ে দিয়েছে। হেজাবের ডান পাশে ছোট্ট একটা সাদা ফুল, নাম না জানা ফুল। অরিত্রান জানে না এই ফুলের নাম কি। ঠোঁট চেপে হেসে একবার পিছনে ঘুরতেই অরিত্রানের মনে হচ্ছে হেজাবের ঝুলন্ত অংশটুকু চুলের মতো লিপটে আছে পিঠে। অরিত্রান এখনও তাকিয়ে আছে এক দৃষ্টিতে, দৃষ্টির কোনো নড়াচড়া হচ্ছে না তার। আজ এই মুহূর্তে মেয়েটাকে সে আশা করেইনি এখানে। 2 দিন পরে দেখেও মনে হচ্ছে বহু বছর পরে আবার তাদের দেখা এই ক্যাফের মঞ্চে। নতুন সূর্যের মতোই জ্বলজ্বলিত লাগছে তার চারপাশ। হঠাৎ এমন লাগার কারণ ধরতেই পারছে না অরিত্রান। ওয়াসিনাত ঘুরে তাকাতেই অরিত্রানের চোখে চোখ পড়ে। অরিত্রান এদিকেই তাকিয়েছিল। দুজনের চোখ হঠাৎ একসাথেই মিলিত হয়, এক অদ্ভুত অনুভূতির জন্ম নিয়ে যাচ্ছে। অরিত্রান চোখ সরাচ্ছেই না। ওয়াসিনাত গভীর মনোযোগী হয়ে অরিত্রানের চশমার ফ্রেমে বন্দি চোখে কিছু খুঁজছে। কিছু সময় পরেও অরিত্রান চোখ সরিয়ে নিল না। রিমি দরজা ঠেলে ওয়াসিনাতের পাশে এসে
দাঁড়িয়ে পড়ল। সামনে না তাকিয়ে ওয়াসিনাতের বাহুতে ধাক্কা দিয়ে বলল, কি রে, দাঁড়িয়ে আছোস কেন? চল। হুম। ওয়াসিনাত ছোট্ট করে জবাব দিয়ে সামনে হেঁটে আসে, সাথে চোখটাও সরিয়ে নেয়। কিন্তু কেউ গভীরভাবে তাকিয়ে আছে। নিজের চোখটা আর সরালই না সে। ওয়াসিনাত মনে মনে বিড়বিড় করে। নুহাস সাহেব আসবে এটা তো বলেননি রিমি। টেবিলের নিকট এসে রিমির সামনে তাকায়। অরিতান চোখ নামিয়ে ফোনের স্ক্রিনে রাখে। অরিতানকে দেখে রিমি কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে রিমনের দিকে তাকিয়ে ক্ষুদ্র গলায় বলে ওঠে, আপনি এই নুহাসকেও নিয়ে এসেছেন? আশ্চর্য, এই লোকের মতো নিরামিষকে নিয়ে মানুষ ক্যাফেতে দূর, বাসার বাহিরেও আসবে না, আর আপনি একদম আমাদের সাথে বসিয়ে দিলেন। রিমিকে অরিতানের এমন ডিরেক্ট শুট করতে ইচ্ছে করছে। একটা ফাজিল টাইপের মেয়ে বলে তার মনে হয় রিমিকে। রিমন মুখ কাঁচু মাচু করে বলল, দেখো রিমি, ও আমার জান। রিমি ভ্রু কুচকে তাকাতে রিমন 2 হাত নাড়িয়ে বলল, আরে ওই রকম না, প্রিয় বন্ধু টাইপের জান। তুমি যেমন ওয়াসিনাথকে ছাড়া কোথাও যাও না, আমিও ওকে ছাড়া যাই না। আরে বেস্ট ফ্রেন্ড ফর এভার বলে একটা ব্যাপার আছে না। রিমন মিষ্টি করে একটা হাসি দিয়ে অরিতানের পাশে চেয়েছিল। ওয়াসিনাথ আর রিমি এক পাশে বসে পড়েছে। অরিতানের সামনে ওয়াসিনাথ আর রিমন রিমির সামনে। ওয়াসিনাথ নিচের দিকে তাকিয়ে বার কয়েক অরিতানের দিকে তাকাচ্ছে। অরিতান ফোনের প্রতি অধিক মনোযোগী। কেউ যে তাকে বার কয়েক করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করছে, এটা তার চোখেই পড়ছে না। পড়বে কিভাবে? রিমির প্রতি তার রাগ এখন টকবক টকবক করছে, যা রিমনের উপর তুলবে সে। ওয়াসিনাথের চোখ বিচন করছে অরিতানের লালচে ঠোঁটে। শ্যামবর্ণের ছেলেদের ঠোঁট গোলাপি হওয়া সাজে, কিন্তু এমন লালচে কেন তাই সে বুঝতেই পারছে না। সাদা শার্টের ওপরে আবার কালো জ্যাকেট পরেছে। সামনে চলে আসা সিল্কির চুলগুলো চশমার ওপরে পড়ে আছে। একটু সরিয়ে দিলে কি ক্ষতি হবে? কথাটা ভেবে ওয়াসিনাথ নিজের প্রতি অবাক হয়। কী সব ভাবছে এসে? ওয়াসিনাথের হঠাৎ করেই মনে হচ্ছে এই শ্যাম বর্ণের বলিষ্ঠ দেহের অধিকারী ছেলেটা আসলে খুব সুন্দর। তার মাঝে লুকিয়ে আছে অগাধ সৌন্দর্য, যা পরখ করতে গেলে কেঁপে ওঠে বুক। ধূপকানি বাড়িয়ে হাজার গুণে, যেন মুহূর্তে অদ্ভুতভাবে টানা ছাপতে বেড়ায় মনের আকুতি। অরিতান চোখ তুলে তাকাতে আবার ওয়াসিনাথের চোখে চোখ পড়ে, দৃষ্টি এক হয়। ওয়াসিনাথ লজ্জায় মাথা নতজানু করে। সে লুকিয়ে দেখতে চেয়েছে, প্রকাশ্যে ধরা খাবে বুঝতে পারেনি। চুরি করে ধরা খাওয়ার মতো মুখটা ছোট করে ওয়াসিনাথ লজ্জায় লাল হয়। অরিতান দৃষ্টি যেন সেখানেই থমকায়। কালো হিজাবের মাঝে এই মুহূর্তে লাল হয়ে আসা মুখের মাঝে অরিতান ডুবতে বাধ্য। মনের একটা সত্তা কাজ করা ভুলে যাচ্ছে, তাকে সত্যি ডুবিয়ে দিচ্ছে। রিমির কথায় ছেদ ঘটিয়ে তাদের। রিমি বলল, কি খাবি তুই? আর আপনিও বলেন, মিস্টার নুহাস। অরিতান চোখ তুলে এবার রিমির দিকে কড়া নজরে তাকিয়ে বলল, আই ডোন্ট নিড অ্যান অর্ডার। এই আপনি সব সময় এত ঘুম মেরে থাকেন কেন বলেন তো? নিজেকে কি ভাবেন প্রেসিডেন্ট? এত অ্যাটিটিউড কেন আপনার? রিমির ক্ষুদ্র গলা। অরিতান বিরক্তি নিয়ে আবার ফোনের দিকে মনোযোগী হয়। তার একমাত্র মুখে মুখে তর্ক করা পছন্দই না। এই মেয়ে যে কত বড় ঝগড়ুটে তা তার ভালো করেই জানা হয়ে গেছে, কারণ অকারণে শুধু গায়ে পড়া স্বভাব। রিমি ওয়াসিনাথের দিকে তাকিয়ে বলল, দেখলি কত ঢং। ওয়াসিনাথ শান্ত গলায় বলল, ছাড় না, তোরা নিজেদের ইচ্ছে মতো খাবার অর্ডার দে। ঝগড়া করছো কেন শুধু শুধু? রিমি কিছু বলতে গিয়েও বলল না। খাবার অর্ডার করেই রিমি আর রিমন নিজেদের মাঝে কথা বলায় মগ্ন হয়ে গেছে। ওয়াসিনাথ কিছুক্ষণ পর পর তাদের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে ফেলছে। অরিতান আর চোখে তাকিয়ে ভাবছে, রিমন এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, আশ্চর্য। তার সাথে তো সবসময় বোকা বোকা টাইপের কথাই বলবে আর তার রাগ বাড়াবে, কিন্তু এখন কিছু সময় চুপ থেকেই ওয়াসিনাথ বলল, এই যে নুহাস সাহেব, আপনি আমার সাথে চলুন। অরিতান চোখ তুলে তাকিয়ে অবাক হয়ে বলল, হোয়াট? আরে বাইরে চলুন, এখানে কাবাব মেয়ে হাঁটি হয়ে লাভ কি, চলুন তো। রিমি বিস্ময়ে বলল, পাগল নাকি তুই? কই যাবি তাও এই ভয়ঙ্কর লোকের সাথে? আরে এত কথা রাখো, আমি একটু বাইরে যাব, তোরা থাক। আর এই যে আপনি আমার সাথে চলুন দ্রুত। কথাটা বলেই ওয়াসিনাথ দাঁড়িয়ে পড়ল। অরিতান হাঁ করে তাকিয়ে থাকে। এই মেয়ের মতিগতি বোঝার চেষ্টা করে ব্যর্থ হলো, তবুও উঠে দাঁড়ালো না। ওয়াসিনাথ ধাপ ধাপ পা ফেলে কিছু দূরে এগিয়ে গিয়েও পেছনের দিকে তাকিয়ে আবার ফিরে আসে। লোকটাকে উঠতে বলেছে সে,
আর সেই লোক নবাবের মতো বসে আছে, যেন পাত্তাই নেই। চোখ রাঙিয়েই ওয়াসনাত বলল, পালকির যুগ নেই যে আপনাকে পালকিতে করে নিয়ে যাব, চলেন। অরিত্রাণ উঠে দাঁড়ালো। গায়ের কুচকে যাওয়া পাঞ্জাবিটা টেনে রিমনের দিকে একবার রাগি চোখে তাকালো। জায়গা ঠিক করে নাক মুখ ফুলে ওয়াসনাতের পিছনে পিছনে হাঁটা শুরু করে। ওয়াসনাত দ্রুত পা ফেলে ক্যাপে থেকে বাইরে চলে আসে। রেগে অরিত্রাণ বলল, ইজ দ্যাট ইয়োর প্রবলেম? এভাবে বাহিরে নিয়ে আসার মানে কি? ইউ নো হোয়াট, তোমাকে আমি এমনি সমস্যা বলি না, আসলেই সমস্যা আছে তোমার মাঝে। সো বলো কেন বাহিরে নিয়ে এসেছো? এত কি প্রয়োজন? ওয়াসনাত বিরক্তি নিয়েই তাকালো। ভ্রু চোরা বাঁকিয়ে বলল। ওদেরকে প্রাইভেসি দেওয়ার জন্য। অরিত্রাণ যেন কিছুই বুঝল না, অবাক হয়ে বলল, আমরা কি ওদের প্রাইভেসি দিচ্ছি না? না। বলেই ওয়াসনাথ ফুটপাত ধরে হাঁটা শুরু করলো। অরিত্রাণ কিছুই বুঝতে না পেরে ওয়াসনাথের পিছনেই পিছনেই হাঁটছে। ওয়াসনাথের পায়ের গতি কম। অরিত্রাণ কিছুটা দ্রুত পা ফেলে বলল, বাই দ্য ওয়ে, ওদের প্রাইভেসি কেন লাগবে? ওয়াই? আর ওরা একা একা করবেটা কি? ওয়াসনাথ দাঁড়িয়ে পড়ে, অরিত্রাণের দিকে তাকিয়ে বলে, প্রথমত ওদের প্রাইভেসি প্রয়োজন, আর ওরা প্রেম করবে। প্রেম। অরিত্রাণ চেঁচিয়ে বলল। হোয়াট? মাহির এটা করতেই পারে না? ওয়াসনাথ কানে হাত দিয়ে বলল, আরে বাবা, চিৎকার করেন কেন? আর পারে না মানে কি? উনি কি ছেলে না? অরিত্রাণ বিরক্তিতে মুখটা ছোট করে রাগে ফুঁসফুঁস করেই বলল, ওকে দেখে কি তোমার মেয়ে মনে হয়? তা মনে হয় না, কিন্তু আপনি বলেন তাই তো প্রশ্ন করলাম। কিন্তু উনি প্রেম করলে আপনার সমস্যা কি? আপনার কি রিমিকে পছন্দ? বলেন। ওয়াসনাথ ভ্রু নাচিয়ে দুষ্টু হাসি দিয়ে প্রশ্ন করে। তার এমন প্রশ্নে অরিত্রাণের রাগ তুঙ্গে। জবাব না দিয়ে সে রাগে ফুসফুস করেই চলেছে। ওয়াসনাথ সন্দেহের চোখে তাকিয়ে বলল, বলেন কি? এটা সত্য? আমি কি একবারও বলেছি এটা সত্য? আরে নীরবতা সম্মতির লক্ষণ, তাই ধরে নিলাম। ঠিক বলেছি না? অরিত্রাণ চোখ রাঙিয়ে বলল, না, ভুল বলেছ। ওই ঝগড়ুটে মেয়েকে আমি ইম্পসিবল, তার উপর প্রেম ডাবল ইম্পসিবল। ওয়াসনাথ ভারী অবাক হওয়া কণ্ঠে বলল, ওরে আল্লাহ, এই যুগের এত হ্যান্ডসাম ছেলে হয়ে প্রেম আপনার জন্য ডাবল ইম্পসিবল ভাবা যায়? মোটেও ভাবা যায় না। এটা বিশ্বাস করাও আমার জন্য ইম্পসিবল। এসব ছাড়ুন, চলেন আজ আমরাও ঘুরি। ঘোরার জন্য তার প্রেমিক প্রেমিকা হতে হয় না, ঠিক বলেছি না? অরিত্রাণ জবাব দিল না, শুধু দৃষ্টি স্থির রেখে তাকিয়ে থাকে। ওয়াসনাথ টান চোখ টিপে বলল, আপনাকে কিন্তু বড়লোক টাইপের মনে হয়, ভাবছি প্রেম করবো। অরিত্রাণ হাঁ করে তাকিয়ে থাকে কিছু সময়। হঠাৎ তার মেজাজ খিচড়ে যায় বড়লোক কথাটা শুনে। মনে মনে রাগি কটমট করে এসে ভাবে প্রত্যেকটা মেয়ে লোভী। টাকা এদের কাছে সব। স্টাইলিশ হ্যান্ডসাম গাড়ি চালিয়ে ঘুরে এমন ছেলেদের দেখলেই এরা হামলে পড়ে। ভাবে একবার পড়াতে পারলেই লাখপতি। এদের জন্যই ছেলেরা স্টাইলের দিকে বেশি ঝুঁকে দিন দিন। ওয়াসনাথকে অন্যরকম ভেবেছিল, কিন্তু এও তো ওদেরই মতো। কিভাবে এরা টাকাই সব? তাহলে এটা কোনোভাবে না টাকা দিয়ে এদের মতো হাজারটা মেয়ে আমরা বেডে নিয়ে রাখতে পারি। কথাগুলো মনে মনে বিড়বিড় করতে করতে অরিত্রাণের কপালের রগগুলো তপ তপ করতে শুরু করে। মুহূর্তেই চোখের দুই কার্নিশ লাল হয়ে ওঠে। এর মাঝেই ওয়াসনাথ দাঁত বের করে হেসে বলল, আমার প্রেম করার ইচ্ছে নেই, কোলেও মধ্যবিত্তের সাথে করব। আমার জানা মধ্যে বেশি বড়লোকরা মদ গাঁজা খায় আর বাসায় এসে বউ পিটায়। সবচাইতে বড় কথা, বউ বাদেও এদের হাজারজন থাকে। তাই এদের সাথে প্রেম করে লাভ কি বলেন? তার চেয়ে প্রেম না করেই থাকা ভালো। অরিত্রাণ এবার অবাক হয়। তার হঠাৎ করে কষ্ট হচ্ছে ওয়াসনাথকে বাকি সবার মতো মনে করে। মনে হচ্ছে এই সবার থেকেই আলাদা। এর চোখ স্বচ্ছ কাঁচের মতো, একদম সত্য বলে এর চোখ। নিজের প্রতি একটা চাপার রাগ হয় তার। সে কিভাবে এমন ভাবলো? মেয়েটা লোভী হলে অবশ্যই তার কাছে হাত ভাঙার টাকা চাইতো, ব্ল্যাকমেল করতো। এত ব্যথা পাওয়ার পরেও সে এত সহজ হয়ে মিশতেই পারতো না। অরিত্রাণের ঠোঁটের কোণ বেয়ে হাসি নামে, অদ্ভুত সে হাসি। সবার চোখ এড়িয়ে গেলেও ওয়াসনাথের চোখ বন্ধ হয় সে হাসিতে। হাঁ করে তাকিয়ে থাকে সে, মনে মনে বলে, ইস, কত সুন্দর করে হাসতে পারে উনি, কিন্তু হাসে না কেন? অরিত্রাণ চোখ সরিয়ে রাস্তা ধরে হাঁটে। দুটি মানুষ পাশাপাশি হাঁটছে। সূর্যটা ঢলে পড়েছে পশ্চিমের আকাশে। লালচে লালচে দেখাচ্ছে সামনের বিশাল বটগাছের ফাঁকে ফাঁকে, যেন ওকে দিয়ে জানান দিচ্ছে আজ আমার ছুটি। সত্যি আজকের জন্য সূর্যের ছুটি। ছায়া নেমেছে পিচঢালা রাস্তার বুকে।
সেই বুকে মানুষের আনাগোনা চলছে। তার পাশ ঘেঁষে চলমান ফুটপাত ধরে হাঁটছে দুজন তরুণ তরুণী। কথা নেই দুজনের মাঝে, এত নীরবতা কোনো প্রকৃতিও জানেই না। দুজন দুই প্রকৃতির মানুষ বলে এত নিশ্চুপতা, এত নীরবতা। ক্যাফেটেরিয়া থেকে অনেকটা দূরেই চলে এসেছে অরিত্রাণ আর ওয়াসিনাথ। অনেক সময় নিয়েই তারা চুপ। একজন ভাবছে ছেলেটা এত নিশ্চুপ কেন, অপরজন ভাবছে মেয়েটা আজ কথা কেন বলছে না। অনেক সময় পরেই ওয়াসিনাথ বলল, আপনার কি সবসময় মন খারাপ থাকে? আকস্মিক এমন প্রশ্নে অরিত্রাণের গতিময় পা থামিয়ে দিল। একটু অবাক হয়ে বলল, না তো, কেন? ওয়াসিনাথ উৎফুল্ল কণ্ঠে বলল, এই যে সবসময় এত নিশ্চুপ হয়ে থাকেন, কথা বলেন না, নীরব নীরব সব কিছু, তাই প্রশ্নটা করলাম। অরিত্রাণ হঠাৎ নিজের গম্ভীরতা ছেড়ে বলল। তুমি নিজেও তো চুপ করেছিলে। ওয়াসিনাথ সামনে থেকে চোখ সরিয়ে অরিত্রাণের দিকেই তাকায়। এই মুহূর্তের তুমিতে কি যেন একটা ছিল, যা ওয়াসিনাথের মনে হঠাৎ বসন্তের মতো বাতাস বহমান করে চলেছে। কিছু সময় থেমে সে বলল, আরে কার সাথে কথা বলবো? আপনার সাথে। আপনার আর রোবটের মধ্যে আমি পার্থক্য দেখি না, তাই চুপ করেছিলাম। অরিত্রাণ সামনে থেকে চোখ ঘুরিয়ে ওয়াসিনাথের দিকে তাকালো। ওয়াসিনাথ আগে থেকেই তার দিকে দৃষ্টি দিয়ে রাখছিল। হঠাৎ অরিত্রাণের তাকানোতে তাদের চোখাচোখি হলো। অরিত্রাণ চোখ সরিয়ে ফেলল। এই চোখের কোণে তার কেমন যেন ভাঙচুর হয়। মনে হয় এই সূর্য ডুবির সাথে যেভাবে ছায়া নেমে এসেছে, ঠিক একইভাবে তার সর্বনাশ নেমে আসছে এই চোখে। ড্রাইভারের পাশের সিটে উদাম পা জোড়া তুলে রেখেছে মাদুলি। ব্যাপারটায় বৃদ্ধ ড্রাইভার খুবই লজ্জিত হচ্ছে। পেটের দায়ে কাজ করতে হয়, তা না হলে মেয়ের সমান একটা মেয়ের এমন বেহায়াপনা তার দেখার ইচ্ছে কোনো জন্মেও ছিল না। মনে মনে একরাশ ঘৃণা নিয়ে তিনি সামনের দিকে তাকিয়ে গাড়ি ড্রাইভ করছে। মাদুলি পার্টিতে যাচ্ছে। পার্টিতে ছোট ছোট ড্রেস না পরলে তো গিয়েও ভূত লাগবে। তার ওপর সে কোটিপতি বাবার একমাত্র মেয়ে, সে মডার্ন ড্রেস পরবে না তো কে পরবে? মাদুলি গাড়ির এক পাশে জানলার সাথে ঠেসে কাঁধ হতে বসে আছে, হাতে একটা জ্বলন্ত সিগারেট। কিছুক্ষণ পর পর তা মুখে পুরে দীর্ঘ টান নিয়ে গাড়ির ভিতরে ধোঁয়া ছাড়ছে সে। সিগারেটের নেশায় সে বুঁদ হয়ে আছে। চারপাশে তার তেমন মন নেই। মন থাকলে সামনের গ্লাসে সে বৃদ্ধা ড্রাইভারের কুচকি আসা চামড়ার মুখশ্রীতে বিরক্তি আর মুখ চেপে কাশি দেওয়া দেখতে পেত। মাদুরির বাম হাতে তার ফোনটা, যার স্ক্রিনে অরিত্রাণের খানের ছবি। ইনস্টাগ্রামে অরিত্রাণ খানের ঢালা ঢালা ছবি। তবে ইনস্টাগ্রাম তার নামে হলেও এটা তার অ্যাকাউন্ট না। তার নামে অনেক অ্যাকাউন্ট আছে। আসল আইডি কারোর জানা নেই, আদৌ আছে কি না তাও কেউ জানে না। মাদুলি অরিত্রাণকে দেখেছে লন্ডনে একটা পার্টিতে। তারপর থেকে তার নেশায় ডুবে আছে সে। বহুবার তার কাছে যেতে চেয়েছে, কিন্তু অরিত্রাণ না চাইলে তার কাছে কেউ যেতেই পারবে না। কথাটা কতটা সত্য তা সেই অরিত্রাণের হোটেল পর্যন্ত কি বুঝতে পেরেছে। মাধুরী ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে চেঁচিয়ে বলল, ড্রাইভার, গাড়ি থামাও, দ্রুত থামাও। বৃদ্ধা গাড়ি থামাতে মাধুরী জানলা দিয়ে মাথাটা বের করে আবার বলতে লাগলো, পিছনে দে, আর একটু, আর একটু, থামো। মাধুরী দেখছে নুহাস নামের ছেলেটার পাশে ওয়াসিনাথ হাঁটছে। মাঝে মাঝে একটা দুইটা কথা হচ্ছে তাদের মাঝে। মাধুরীর হঠাৎ খুব জেলেসি কাজ করছে। ছেলেটার পাশে এই মেয়েকে তার একদম পছন্দ হচ্ছে না। ফোনটা নিয়ে কাউকে কল করে সে বলল, নুহাস নামক ভার্সিটির ছেলেটার সব তথ্য আমার চাই, অ্যাট এনি কস্ট অ্যান্ড শোন। ফোনটা রেখে আবার একবার তাকিয়ে ড্রাইভারকে বলল, চলো। চলেন, আজ আমি আপনাকে ট্রিট দিই। অরিত্রাণ সামনে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলল, কেন? এমনিতেই আপনি আজ একটা অদ্ভুত জিনিস দেখিয়েছেন, তাই। কি অদ্ভুত জিনিস দেখিয়েছি বলো? অরিত্রাণের ঠান্ডা গলা পা চালানো থামিয়ে সে দাঁড়িয়ে ওয়াসিনাথের দিকে তাকিয়ে প্রশ্ন করল। ওয়াসিনাথ মিষ্টি করে হেসে বলল, আজকে মনে হয় সূর্য নিজের গতিপথ পরিবর্তন করেছে নুহাস সাহেব, তাই তো আপনি কথা বলছেন, আর তার উপর আপনি হেসেছেন। এতদিনের পরিচয়ে আমি এই প্রথম আপনাকে এত মিষ্টি করে হাসতে দেখলাম। অরিত্রাণ ভারী অবাক হয়ে বলল, আমি আবার কখন হেসেছি? ওয়াসিনাথ জবাব দিল না। মাথা নামিয়ে হাঁটায় মনোযোগ দেওয়া শুরু করে। অরিত্রাণ কিছু সময় দাঁড়িয়ে স্তব্ধ হয়ে ভাবে সে আসলে কখন হেসেছে। মনে করতেই সে অবাক হয়ে ওয়াসিনাথের পেছনের অংশে তাকায়।
মেয়েটা কি তার সব গোপন হাসি ধরতে পারে? সে তো গোপনেই হেসেছিল। পরক্ষণে নিজেকে পিছিয়ে পড়তে দেখি দ্রুত পা ফেলে ওয়াসিনাতের পাশ ঘেঁষে হাঁটা শুরু করে। কিছু দূর যেতেই চায়ের দোকানে চোখ পড়ল ওয়াসিনাতের। চা সে কম খায়, তবে আজ কেন যেন পাশের লোকটার সাথে মাটির পাত্রে 1 কাপ গরম চা খেতে ইচ্ছে করছে। দুজন পাশাপাশি বসবে, গরম ধোঁয়া উঠবে চায়ের পাত্র থেকে। দারুণ একটা ব্যাপার হবে। তার তো ইদানিং সবুজ চোখের মানবের চাইতে শ্যামলা বর্ণের চশমিশ নুহাসকেই ভালো লাগে। অদ্ভুত সে ভালো লাগা, ভারী অদ্ভুত। অরিত্রাণের দিকে তাকিয়ে কথাগুলো ভেবে ওয়াসিনাত অনুনয়ের স্বরে বলল, চা খাবেন? অরিত্রাণ চোখ বাঁকিয়ে একবার ওয়াসিনাতের দিকে তাকালো, আবার সামনের দোকানটার দিকে। রাস্তার অপর প্রান্তে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে। দোকানে 1-2টা লম্বা ব্রেঞ্চ আছে। ফুটপাতের দোকান, ছোট্ট একটা দোকানে জিনিসের কাদাকাদি অবস্থা। আর সেই দোকানে বহু কষ্টে বসে আছে দোকানদার। হাসি মুখে চামচের টুনটুন শব্দ করে মাটির কাপে চা বানাচ্ছে। হয়তো শব্দ কানে না আসলেও এটাই মনে হচ্ছে দূর থেকে। আর বাচ্চা একটা ছেলে সে চায়ের পাত্র এগিয়ে দিচ্ছে ব্রেঞ্চে বসা সবাইকে। অনেক মানুষই আছে, চারপাশের পরিবেশ ভারী নোংরা। অরিত্রাণ চোখ মুখ কুচকিয়ে তাকিয়ে থাকে কিছু সময়। একটা কুকুর এগিয়ে আসতেই ওয়াসিনাত লাফিয়ে অরিত্রাণের পা চেপে ধরে নিজের বাম হাতে ভীতু চোখে বলে, হুস হুস, যা যা। কিন্তু কুকুরটা তার কথায় খুব একটা পাত্তাই দিল না। আরও এক ধাপ এগিয়ে আসতেই ওয়াসিনাত চাপটে ধরে অরিত্রাণকে। ফুটপাতের দিকে কারো চোখ না গেলেও আশেপাশের অনেকেই তাকিয়েই আছে। অরিত্রাণ চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওয়াসিনাতের দিকে। সে এখন এই মুহূর্তে কি করবে বা বলবে বুঝতেই পারছে না। তার এই মুহূর্তে কী বলা উচিত তাও সে জানে না। অদ্ভুত একটা ফিলিংস কাজ করছে। মেয়েটা তার এত কাছে কেন? কথাটা বারবার মনে মনেই বলছে সে। তার মনে হচ্ছে মাতাল করা একটা গায়ের গন্ধ তার শরীরে মিশে যাচ্ছে। অদ্ভুত এর মাতলতা, এর নেশা তার স্কচ, হুস্কি, ভয়ঙ্কর অ্যালকোহলের চাইতেও বেশি করা। নেশাতুর, ভয়ঙ্কর নেশাতুর এই গন্ধ, যা মারাত্মক কাঁপুনি সৃষ্টি করছে তার হৃৎপিণ্ড নামক যন্ত্রে। ধুকপুকানি বাড়ছে, যার শব্দ সে নিজের কানেও শুনতে পাচ্ছে। অরিত্রাণ হঠাৎ করেই অন্যমনস্ক হয়ে পড়ে। ওয়াসিনাত অরিত্রাণ টি শার্ট টেনে কাঁদো কাঁদো স্বরে বলল, এই যে আপনি একটু তাড়ান, কুকুরটাকে কামড়ে দিবে তো। ছু ছু, যা ভাগ। অরিত্রাণ নিজেকে ঝাঁকিয়ে তুলল। ওয়াসিনাত নামক নেশায় ডুবতে ডুবতে সে ভুলে গেছে তাদের সামনে কুকুর দাঁড়িয়ে। কুকুরটা অবলীলায় ঘেউ ঘেউ করেই চলেছে। ওয়াসিনাত নিজেকে গুটিয়ে ছোট হয়ে অরিত্রাণের বাহু সহ তার হাত চাপটে ধরে আছে। ভয়ঙ্কর খামচি দিচ্ছে সে অরিত্রাণের হাতে। নখের দাগ যে বসে গেছে তা অরিত্রাণ না দেখেই বুঝতে পেরেছে। ওয়াসিনাত আরও খামচি দিয়ে ধরেছে বারবার। কুকুরটা যে ঘেউ করছে সে আগের চাইতে আরও শক্ত করে ধরছে। ভয়ে ওয়াসিনাতের কপালে ঘামের বিন্দু বিন্দু ক্ষুদ্র কণা তৈরি হচ্ছে। তার হৃৎপিণ্ডের তুমুল শব্দ অরিত্রাণের কানে এসে ধাক্কা খাচ্ছে। ওয়াসিনাতের ভীত চোখ দেখে অরিত্রাণ হালকা মাথা দুলিয়ে হেসে ওঠে। ওয়াসিনাত চমকিত চোখে সেই দিকে একবার তাকিয়ে আবার কুকুরের দিকে তাকিয়ে বলল, হাসছে কেন? আরে এই কুকুরটাকে আগে তাড়ান, না হলে এক্ষুনি আমাকে কামড়ে দিবে, সাথে আপনাকেও। অরিত্রাণ হাসি চেপে বলল, আমাকে কুকুর কামড়ালে তেমন কিছুই হবে না, যেহেতু তোমার মতে আমি রোবট, কিন্তু তোমাকে কামড়ালে সমস্যা আছে। তাই তো বলছি, তাড়ান প্লিজ। অরিত্রাণ ভাবলেশীনভাবেই বলল, এতে আমার লাভ কি? অরিত্রাণের এমন কথাই ওয়াসিনাতের রাগের মাথা দপদপ করছে। তবুও সে চুপ করেই আছে। আসলেই তো, তাকে বাঁচালে ওনার লাভ কি? লাভ ক্ষতি দুনিয়ায় মানুষ ছাড়া লাভ ছাড়া কিছুই বোঝে না। তাহলে তাকে কেন বাঁচাবে? কথাটা ভাবতে ভাবতেই ওয়াসিনাত দেখল কুকুরটা প্রায় ফুটপাতের দিকেই চলে এসেছে। ওয়াসিনাত অরিত্রাণের হাত আরও শক্ত করে ধরে। অরিত্রাণের ব্যথা লাগছে, তারপরে সে চুপ করে দাঁড়িয়ে হালকা হালকা হাসছে। ওয়াসিনাতের ভীতু মুখটা তার দারুণ লাগছে। কোনো মেয়ের ভীতু হওয়া মুখটাও যে এত সুন্দর হয় তা অরিত্রাণের জানাই ছিল না। ওয়াসিনাত কিছু সময় ভেবে মুখে ইনোসেন্ট ভাব এনে বলল, লাভ তো আছেই। এই যে আমি আপনাকে ট্রিট দিব বললাম, আমার কিছু হলে আপনি তো আর ট্রিট পাবেন না। আপনি যা খেতে চান সব খাওয়াবো। আমার সব জমানো টাকা আপনার খাবারের পিছনে দিয়ে দিলাম। বিশ্বাস করেন, সত্যি বলছি, সব মানে সব। অরিত্রাণ
পকেটে 2 হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, বিশ্বাস এই নামের কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই, সো তোমাকে বিশ্বাস করতে পারলাম না। ওয়াসিনাথের রাগে মাথা ফেটে যাচ্ছে। লোকটাকে একটু ভালো ভেবেছিল, কিন্তু এই তো একটা বদমাইশ বের হয়েছে। এর মাঝে তো সামান্য মানবতাও নেই, একটা আস্ত খারাপ লোক। ওয়াসিনাথ কথাটা ভেবেই দৌড়ে পালাবে বলে অরিত্রানের হাত ছেড়ে দিতে চায়। হাতটা আলগা হতেই অরিত্রান পকেট থেকে হাত বের করে ওয়াসিনাথের বাম হাতটা আরও একটু নিজের হাতে জড়িয়ে নিয়ে কৌটার দিকে এগিয়ে যায়। ওয়াসিনাথ হাঁসফাঁস করে বলল, আরে আরে কি করেন? কামড়ে দিবে তো, ছাড়েন। বাপরে বাপ, ছাড়েন। সামনেই দোকানের ছেলেটা এদিকেই তাকিয়েছিল। অধিক আগ্রহে সে ওয়াসিনাথের কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। অরিত্রান হাত দিয়ে ইশারা করে কিছু একটা দেখিয়ে আনতে বলে। ছেলেটা হাতে একটা পাউরুটি ঝুলিয়ে নিয়ে আসে। অরিত্রান পাউরুটিটা কুকুরের মুখে ধরতে সে খপ করে পাউরুটি নিয়ে নেয়। অরিত্রান হাত দিয়ে ইশারা করতে সে লাফিয়ে লাফিয়ে নিজের লেজ নাড়তে নাড়তে সামনে চলে যায়। ওয়াসিনাথ খুশিতেই অবাকতায় অরিত্রানের বাহু আরও জোরে চেপে ধরে। অরিত্রান ঘাড় কাত করে তাকাতেই ওয়াসিনাথ হাতটা ছেড়ে কাচু মাচু করে লজ্জায় লাল হয়ে বলল, সরি, কিন্তু কুকুরটা আপনার কথা কি সুন্দর ইশারায় বুঝে গেছে। আর আপনি কিভাবে বুঝলেন ওর খিদে লেগেছে? অরিত্রান পা সোজা করে দাঁড়িয়ে বলল, আমার লন্ডনে এক জোড়া কুকুর আছে, তাই জানি। আর কুকুর বা প্রাণীরা ধোঁকা দেয় না, মানুষের চাইতে এরা বেশি বিশ্বস্ত। সবচেয়ে বড় কথা, এরা বিনা কারণে কারো ক্ষতি করে না। ক্ষুধা লেগেছে বলেই শব্দ করছিল। ওয়াসিনাথ ভারী অবাক গলায় বলল, আপনার মানুষের চেয়ে কুকুরের বিশ্বাসে মনে হচ্ছে। অরিত্রান নিঃসংকোচে বলল, অবশ্যই, এতে বিন্দুমাত্র ডাউট নেই। ওয়াসিনাথ তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কথাটা বলার সময় অরিত্রানের চোয়াল শক্ত হয়ে উঠেছিল, সেটাও ওয়াসিনাথের চোখ এড়িয়ে যায়নি। লোকটা প্রাণী পছন্দ করে, আর যারা প্রাণী পছন্দ করে মন থেকে, তারা খুবই ভালো আর দয়াবান হয়। কথাটা ভেবেই ওয়াসিনাথ হাসে। অরিত্রান নিজের চশমাটা ঠিক করতেই করতে বলল, ট্রিট দিবে বলেছ, এখন চা খেতে চাই। খাওয়াবে নাকি ভুলে গেলে? ওয়াসিনাথ খুশিতেই চকচক করে বলল, আমি ধোকা দিতে পারি না, এই শব্দটা আমার ডিকশনারিতে নেই। চলেন, কিন্তু একটা কথা জিজ্ঞেস করবো। অরিত্রান জবাব দিল না। ছোট্ট ছেলেটার পেছন পেছন রাস্তা ক্রস করে সে দোকানের সামনে এসে দাঁড়ায়। ক্ষুব্ধ হয়ে ওয়াসিনাথ শব্দ করেই পা ফেলে। লোকটার এমন ভাবলেশীন ব্যাপারটা তার মোটেও পছন্দ না, জাস্ট বিরক্তকর। অরিত্রান তার সামনের বেঞ্চের দিকে তাকিয়ে আছে। ওয়াসিনাথ নিঃসংকোচে বসে বসে পা দোলাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে সে খুশিতেই দোল খাচ্ছে। চারপাশে মুখ ঘুরিয়ে সে খুবই আরাম করে নিঃশ্বাস ফেলছে, কিন্তু অরিত্রান পারছে না। তার কেমন জানি লাগছে। দোকানের এক পাশেই আবর্জনার স্তূপ, একটু দূরে হলেও একটা বাজে গন্ধ আসছে। ব্রেঞ্চটার দিকে তাকিয়ে সে ভাবছে কত হাজার জীবাণু হবে এই ব্রেঞ্চে, আর সেখানে কত আনন্দের সহিত বসে পা দুলিয়ে চলেছে ওয়াসিনাথ। কীভাবে, হাউ? কথাটা মাথায় আসলেও সে কিছু বলতেই পারছে না। ওয়াসিনাথ হঠাৎ পা দুলানো বন্ধ করে চোখ তুলে অরিত্রানের দিকেই তাকালো। কৌতূহলী হয়ে বলল, কি হলো? আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। অরিত্রান দ্রুত বলল, নো, নেভার। ওয়াসিনাথ ভারী অবাক গলায় বলল, মানে কেন? অরিত্রান ব্রেঞ্চের দিকে একবার তাকিয়ে নিজের জ্যাকেট খুলতে খুলতে বলল, আসলে খুব গরম তো, তাই। ওয়াসিনাথ ভ্রু জোড়া মুহূর্তেই কুচকে এলো। কুচকানো ভ্রু বাঁকিয়ে এসে বলল, নুহা সাহেব, গরম লাগার সাথে বসার কালেকশন কি? ঠিক বুঝলাম না। অরিত্রান এত প্রশ্নে বিরক্ত হলেও কিছু না বলে সামনে চায়ের কাপের দিকে তাকাচ্ছে। মাটির কাপ থেকে এসে যতটা ঈষিত তার চাইতে মনে মনে সন্তুষ্ট হচ্ছে, এটা ভেবে যে কাপটা ওয়ান টাইম। ওয়াসিনাথ জবাবের আশায় তাকিয়ে থেকে জবাব না পেয়ে নিজের কুচকানো ভ্রু আরও কুচকিয়ে বলল, সমস্যা কি? বসেন। আমি দাঁড়িয়ে খাবো, এতেই ভালো লাগছে। ওয়াসিনাথ নাচর বান্দার মতো ভঙ্গিতে অরিত্রানের ডান হাত নিজের বাম হাত দিয়ে টেনে পাশে বসিয়ে দেয়। আকস্মিক ঘটনায় অরিত্রান হতবাক হয়ে তাকিয়ে থাকে ওয়াসিনাথের দিকে। ওয়াসিনাথ মিষ্টি করে একটা হাসি দিয়ে বলে, আরে নুহা সাহেব, আপনি তো জানেন না চা বসে খেতেই মজা, তাই বসে খান, ভালো লাগবে। অরিত্রান কিছু বলল না।
কিছুক্ষণ আগেও সেই সংকোচেই ভুগছিল, কিন্তু এখন এখন তারও খুব ভালো লাগছে। ওয়াসিনাতের পাশে বসে তার অন্য রকম অনুভূতি হচ্ছে। আকাশে ঘন মেঘ জমেছে, বৃষ্টি আসার পূর্বাভাস। বাতাস হচ্ছে হালকা হালকা, সেই বাতাসের ধাক্কায় শিহরিত হয়ে কাঁপছে আশেপাশের বিশাল বিশাল গাছের ঘন পল্লব। মানুষ কমে এসেছে অনেকটা। তারা দুজন একটা বেঞ্চের দুই প্রান্তে বসে আছে। অরিত্রাণ চারপাশে তেমন তাকাচ্ছেই না। তার মনে হচ্ছে তাকালে অপছন্দনীয় অনেক কিছুই চোখে পড়বে, তখন দেখা যাবে সে তার পাশে বসে থাকতে পারবেই না। এত নোংরা পরিবেশের সাথে সে তেমন পরিচিতই না। ঢাকা শহর পৃথিবীর নোংরা শহরগুলোর মাঝে অন্যতম, সে জানে এই কথাটা। কখনো ভাবেওনি এভাবে ফুটপাত ধরে হাঁটবে বা চায়ের দোকানে বসে চা খাবে। জীবনটাই অদ্ভুত, ভয়ঙ্কর অদ্ভুত। কথাটা ভাবতে ভাবতে অরিত্রাণ নিজের বাহুর দিকে তাকায়। সত্যি অনেকটা অংশই ছিঁড়ে গেছে, 4টা আঙ্গুলের দাগ স্পষ্ট। অরিত্রাণ ঘাড় কাত করে ওয়াসিনাতের দিকেই তাকায়। ওয়াসিনাতের চোখ চায়ের কাপের চা নাড়ানোর দৃশ্যে স্থির। বাতাসের ঝিরি ঝিরি ঠান্ডা হাওয়ায় ওয়াসিনাতের হেজাবের ছাড়া অংশটুকু উঠছে, দুলছে জামার বিভিন্ন অংশ। হিজাবের অংশটুকু অরিত্রাণীর চোখে মুখে এসে পড়তেই সেই মাতাল করা গন্ধ তার নাকে বাড়ি খায়। বাতাসে দুলে একবার মুখে পড়েছে, আবার সরে যাচ্ছে। অরিত্রাণীর তো বিরক্ত লাগার কথা, কিন্তু লাগছে না, ভালো লাগছে, খুবই ভালো। ওয়াসিনাত একবার মাথা কাত করতেই অরিত্রাণ মুখে নিজের হেজাবের অংশ দেখে জিভ কাটে। বাম হাত ঘুরিয়ে হেজাব টেনে বলল, সরি নুহাস সাহেব। অরিত্রাণ জবাব দিল না। মেয়েটা কথায় কথায় সরি নামক বাক্য কীভাবে উচ্চারণ করে, কই সে তো পারে না। ওয়াসিনাত চোখ পাকিয়ে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। অরিত্রাণ জবাব দিল না, শুধু একবার মাথা ঘুরিয়ে তাকালো। ওয়াসিনাত বিরক্তি হয়ে ধ্যাত করে শব্দ করেই ওঠে। অরিত্রাণ নিচের দিকে তাকিয়ে বলল, প্রশ্ন করা আমি পছন্দ করি না, যা বলার দ্রুত বলাই ভালো। ওয়াসিনাত খুশিতেই গদগদ হয়ে মিষ্টি করে একটা হাসি দিয়ে বলল, আচ্ছা, আপনি এত বড় হয়েও মাস্টার্স করছেন কেন? না মানে বয়স তো কম হয়নি, তাই বললাম। সেটা পার্সোনাল ম্যাটার, বলার প্রয়োজন মনে করছি না। ওয়াসিনাত ঠোঁট উল্টেই মনে মনে বলে, খারুস তুই বউ পাবি বলে মনে হয় না। কথা তো বলে না যেন বুলেট ছুঁড়ে। প্রতিদিন সকালে কি করলার জুস খায় নাকি? একটু মিষ্টি কথা নেই মুখে? ওয়াসিনাত মনে মনে বলতে বলতে বাস্তবেও মুখ ফসকে বলেই দিল। সে বলল, আপনি কি করলার জুস খান? এত তিতা তিতা কথা বলেন কেন? মিষ্টি ভাষা শেখেননি? মধু দেয়নি মনে হয় আপনার আম্মু? জন্মের সময় মুখে মধু দিলে আপনি মিষ্টি মিষ্টি কথা বলতে পারতেন, লাইক মি। অরিত্রাণ ভ্রু কুচকিয়ে তাকিয়ে বলল, তেতো জিনিস শরীরের জন্য উপকারী, করলা আরও বেশি, সো এগুলো খাওয়া উচিত। ওয়াক! আপনি খান বসে বসে? আরে জীবন তো একটাই, আর এই জীবনে জিবায় যা ভালো লাগবে, টেস্টি লাগবে, তাই খাওয়াটা উচিত। অরিত্রাণ কিছু বলল না, মৃদু হাসলো। ওয়াসিনাত অবাক হয়ে বলল, এই আজ আপনার কি হলো বলেন তো? কিছুক্ষণ পরপর হাসছেন। আরে আল্লাহ, ভয়ঙ্কর ব্যাপার। আমার তো দারুণ অদ্ভুত লাগছে, তবে আপনার হাসিটা খুবই সুন্দর। অরিত্রাণ আবার একবার নিচ থেকে মাথা তুলিয়ে তাকালো। আপনার হাসিটা খুবই সুন্দর, কথাটা তার কানে বাজছে। ওয়াসিনাত আবার একটা হাসি দিয়ে আকাশের দিকে মুখ ঘুরিয়ে তাকালো। অরিত্রাণ তাকালো না, গম্ভীর মুখে আবার নিচের দিকেই তাকালো। আকাশে থোকা থোকা মেঘ জমেছে, কালো মেঘ কুণ্ড পাকিয়ে দৌড়ে বেড়াচ্ছে। ওয়াসিনাতের মনে হচ্ছে তার জীবনের মতোই কি এরাও ছন্ন ছাড়া। হয়তো তার তো মা নেই যার কোলে সে মুখ লুকাবে, বাবা তো কাছেই থাকে না। কতটা বিচিত্র জীবন তার, সব থেকেও নেই, পরিবার নেই, নেই ঘর ভর্তি ভালোবাসা। অরিত্রাণ মাথা তুলে তাকাতেই দেখলো ওয়াসিনাত অন্য মনস্ক হয়ে আছে। নীল চোখ জোড়া ছলছল করছে। মেয়েটা কি কাঁদছে? কাঁদলে তো গাল বেয়ে পানি করে পড়ার কথা, কিন্তু পড়ছে না তো। অরিত্রাণ নিজের চিন্তাধারায় ভারী অবাক। সে কারো কষ্টের পাশে বসে উপলব্ধি করার মানুষ নয় তো, তাহলে এখন কেন উপলব্ধি হচ্ছে? অদ্ভুত সব জিনিস হয় তার এই মেয়ে আশেপাশে থাকলে। ভাইজান, চা ঠান্ডা হইয়া যাইবে তো লন তাড়াতাড়ি, আমার আরো কাম আছে তো। ও ভাইজান।
বাচ্চাটার গলা উঁচু ডাকে অরিত্রাণ ওয়াসিনাত দুজনেই যেন চমকে ওঠে। ওয়াসিনাত ভারী অবাক চোখে তাকিয়ে আছে। অরিত্রাণের দিকে তাকিয়ে দেখে সে তার দিকে তাকিয়েই ছিল। অরিত্রাণ শান্ত চাহনি নিয়ে মেয়েটার দিকেই তাকালো, হাত বাড়িয়ে বলল, দাও। ওয়াসিনাত চায়ের কাপ নিতে নিতে বলল, আপনাকে। অরিত্রাণ আর বলতে না দিয়ে নিজেই বলল, বলতে পারো। ওয়াসিনাত খানিকটা অবাক হলো। মুখ হাঁ করতেই বুঝে গেল সে কিছু জিজ্ঞেস করবে। ভারী আশ্চর্য তো। ওয়াসিনাত নিজের অবাকতার পাশে রেখে বলল, আচ্ছা, আপনার কুকুরগুলোর নাম কি? ট্রেক, স্ট্রেফ। এটা কোনো নাম হলো? কেন? আরে ওদের নাম টমি রাখতে পারতেন, মিনি রাখতে পারতেন। এমন আজগুবি নাম দেওয়ার মানে আছে? নাম উচ্চারণ করতেই দাঁত হাতে চলে আসবে। অরিত্রাণ চায়ের কাপের দিকে তাকিয়ে গভীরভাবে চিন্তায় মগ্ন। সে ভাবছে মাটির তৈরি পাত্র তার ঠোঁটে লাগলে ঠোঁট কি মাটি লেগে যাবে? আর চায়ের সাথে তো নিশ্চিত মাটি মিশে গেছে। এখন সে মাটি খাবে? কিভাবে এটা সম্ভব? অসিনাতের প্রশ্নের উত্তর না দিয়ে অরিত্রাণ বলল, মাটি কি চায়ের সাথে মিশে যাবে? ওয়াসিনাত ভারী অবাক হয়ে কিছু সময় অরিত্রাণের দিকে তাকিয়েছিল। তারপর নিজেকে সামলে এসে বলল, কী সব বলছেন? এই পাত্র আগুনে পুড়িয়ে দিয়ে তৈরি করা হয়েছে, মাটি তো পুড়িয়ে কঠিন হয়েছে। এখান থেকে কিছু মিশা সম্ভব না, ইম্পসিবল। অরিত্রাণ দীর্ঘ নিঃশ্বাস ফেলে চায়ের কাপটা মুখের সামনে একবার নেয় তো একবার সরিয়ে ফেলে। আগে কখনো সে এমন মাটির পাত্রে খাইয়েনি। তার কেমন একটা অস্বস্তি লাগছে। ওয়াসিনাত চায়ের কাপে চুমুক দিয়ে মুখ বাঁকিয়ে মনে মনে ভাবে চায়ে চিনি একদম হয়নি। আসলে চিনি ঠিকই আছে, সে বেশি চিনি দিয়ে চা খায়, তা না হলে তার তেতা লাগে। অরিত্রাণ চায়ের কাপে চুমুক দিয়ে ভারী অবাক। এত মজার চা তার 5 স্টারে বিদেশে, এমনকি সে যত জায়গায় খেয়েছে কোথাও পাওয়া যায়নি। সত্যি অসাধারণ লাগছে তার। ওয়াসিনাত পা ঝুলিয়ে ঝুলিয়ে অরিত্রাণের দিকে হালকা এগিয়ে বলল, চিনি কম হয়েছে না? অরিত্রাণ ওয়াসিনাতের দিকে তাকিয়ে হালকা হাসে। ওয়াসিনাত চা খায় না এটাই তার মনে হচ্ছিল। এখন তো সে শিওর মাদুলি পাটিতে মত্ত হয়ে নাচানাচি করছে। মদের গ্লাস ছিঁড়ে এসে বোতলে চুমুক দিচ্ছে। একদম বেপরোয়া জীবন তার। সাথে আছে কিছু হাঙ্গি বাঙ্গি বান্ধবী, তারাও আনন্দে আছে। সব বড় লোক বাবির কন্যা। মাদুলি হাঁপাতে হাঁপাতে সোফায় এসেই বসে। ফোনটা অনেকক্ষণ থেকে ভিজেই চলেছে, তুলছে না সে। বেশ বিরক্ত নিয়ে কল রিসিভ করতেই অপর পাশের ব্যক্তি গভীর গলায় বলল, কি শুরু করেছো তুমি? কখন থেকে কল করছি? আমাকে কি তোমার বাবা মনে হয় না? একজন বাবার সাথে মেয়ের সম্পর্ক হতে হয় গভীর, ইউনো। মাদুলি মাতাল গলায় হাসে। হাসতে হাসতেই বলে, কেমন বাবা, এসব লো লেভেলের কথা রাখো। অরিত্রাণের খবর আছে তোমার কাছে? কোন হোটেলে উঠেছে এটা আমি জানি, কিন্তু সেখানে ঢোকা যাচ্ছে না কেন? গার্ডদের টাকা দিয়ে ম্যানেজ করো প্লিজ। মেয়ের কাণ্ডে প্রচণ্ড বিরক্ত মাদুলির বাবা। বাঘের মুখে হাত দিতে বলেছে তার মেয়ে। এত সোজা অরিত্রাণের ইন্টারন্যাশনাল গার্ডসের টাকা দিয়ে হাত করা? তাহলে তো ইহান চৌধুরী আরও আগেই অরিত্রাণের চ্যাপ্টার ক্লোজ করে দিত। তার মেয়েটা আসলেই পাগল। এভাবে আর যাই হোক অরিত্রাণ খানকে পাওয়া যাবে না। সে তো আর বাজারে কিনতে পাওয়া যায় না যে তার মেয়ে বলবে আর তিনি কিনে আনবেন। যত সব। মাদুলির বাবা প্রচণ্ড বিরক্তি নিয়ে বলল, অরিত্রাণকে দিয়ে এখন আর কি কাজ? তুমি নাকি একটা ছেলের সন্ধান করছো? মাদুলি রেগে চেঁচিয়ে বলল, মনসুর তোমাকে বলেছে এগুলো না? শালার জীবনের মায়া নাই, মেরে পুঁতে দেবো বলে দিলাম। সারাম মাদৌলি, ও বলেনি, ভার্সিটি থেকে কল করে বলেছে তুমি নাকি নুহাস নামের কোনো ছেলের খবর নিতে বলেছো। এগুলো কি? তুমি চুপ করো তো, আগে বলো খবর পেয়েছো? না। মাদুলি কল কেটে দিল। বাবার কাছে খবর পাবে না সে জানে। মনসুরকে কল দিতেই সেও বলল কোনো খবর পাওয়া যায়নি। রাগে মাদুলি ফোনটা ছুঁড়ে ভাবছে, কে এই নুহাস? এর তো কোনো না কোনো রহস্য আছে। কয়েকটা বখাটে ছেলে এসে দোকানে চায়ের অর্ডার দিয়ে ওয়াসিনাতের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বিশ্রী করে একটা হাসি দেয়। শার্টের উপরের বোতাম খোলা, চুলগুলো উস্কো খুস্কো, গা থেকে বাজে মদের গন্ধ আসছে, মুখে সিগারেট। অরিত্রাণ তাকালোই না। ওয়াসিনাতের পাশে এসে দুজন বসতেই ওয়াসিনাত আরও চেপে অরিত্রাণের গা ঘেঁষেই বসে। অরিত্রাণ এবার মাথা তুলেই একবার তাকায়। মদের গন্ধ তার চাইতে ভালো কে আর বুঝবে?
অরিত্রাণ ছেলেগুলোর দিকে একবার তাকিয়ে চশমা ঠিক করতে করতে পকেট থেকে ফোন বের করে আরামের সহিত বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে। ওয়াসিনাথের পাশের ছেলেটা তার দিকে একটু একটু করে এগিয়ে আসতেই ওয়াসিনাথ অরিত্রাণের দিকে আরও এগিয়ে আসে। অরিত্রাণ আরও একটু সরে বসতেই ওয়াসিনাথ অরিত্রাণের হাত চেপে আরও ঘেঁষে বসে। অরিত্রাণ মহা অবাক, তবে কিছু মুখে প্রকাশই করল না। অরিত্রাণের সামনের বেঞ্চেই বসেছে 4 জন। তারা বারবার ওয়াসিনাথকে পা থেকে মাথা পর্যন্তও দেখছে, সিটি বাজাচ্ছে, ফুলটুসি কমলা সুন্দরী বলে তাকে ইঙ্গিত করে নানা অশ্লীল কথাবার্তা বলছে, হাত দিয়ে বাজে ইশারা দিচ্ছে। ওয়াসিনাথ এগুলো বুঝে অরিত্রাণের কানের কাছে ফিস ফিস করে বলল, কি বাজে ছেলে আল্লাহ, মন চাচ্ছে ঘুষি মেরে নাক মুখ ফাটিয়ে দিতে, ঠিক না নুহাস সাহেব? অরিত্রাণ একবার শান্ত চোখে তাকালো, তারপর বলল, তো বসে আছো কেন? মেরে দাও, এসব ব্যাপারে দেরি করা উচিত না। হারি আপ। ওয়াসিনাথ বিস্ময় খেল। সে ভেবেছে অরিত্রাণ এদের ঠিসুম ঠুসুম দিবে, তাই সেই আগ বাড়িয়ে বলতে গেল, কিন্তু এই বলা তো বদমাইশ। কথাটা সে ভুলেই গেছে। ওয়াসিনাথের অবস্থা করুন, তার এখন প্রচণ্ড কান্না পাচ্ছে। সাধারণ কান্না না, এই মাঝ রাস্তায় পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। খাটাস টাইপের শয়তান লোক। ওয়াসিনাথ আর একটু কাছে এসে ভ্রু নাচিয়ে বলল, আরে আমি মানলে আপনার হিরোপান্থির কি হবে বলুন তো? এদের তো আপনি সাইজ করবেন, হিরো হিরো ভাব, বোঝেন না কেন? অরিত্রাণ পূর্বের মতো থেকেই বলল, আমি তো হিরো নই। ওয়াসিনাথ হতাশ গলায় বলল, তাহলে ভিলেনের মতো কিছু করেন। অরিত্রাণ ফোনটা পকেটে পুরে একটা হাত পিছনে নিয়ে কিছু একটা করলো। ওয়াসিনাথের সেদিকে খেয়ালই নেই, সে চিন্তায় মগ্ন। সন্ধ্যা হয়ে আসছে। এই সময় বখাটেদের পাল্লায় পড়া মানে ভয়ে ওয়াসিনাথের গলা শুকিয়ে আসছে। অরিত্রাণ ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, আরে তোদের পছন্দ হয়েছে নাকি? থমথমে পরিবেশ। ছেলেগুলো নিজেদের মতো বকবক করা ছেড়ে অবাক হয়ে তাকিয়ে আছে। ওয়াসিনাথ অরিত্রাণের হাতে চিমটি দিয়ে বলল, ছি, এগুলো কি বলছেন? আপনি কি ওদের মতো নাকি? তুমি নিজেই তো বলেছ ভিলেনের মতো কিছু করতে। ওরাও ভিলেন, তাই ওদের সাথে তাল মিলালাম। ভুল কিছু হয়েছে বুঝি? ওয়াসিনাথ তার কটমট করে ছেলেগুলোর দিকে তাকালো। তারা চুপচাপ বসে আছে, আগের মতো কিছুই করছে না। কেন? ওয়াসিনাথের মাথায় কিছুই ঢুকছে না। সে পাশে তাকিয়ে দেখে পাশের ছেলেটা অনেকটা দূরে চলে গেছে আর নিজের হাত ধরে বসে আছে। মনে হচ্ছে কেউ হাতের 12টা বাজিয়ে দিয়েছে। অরিত্রাণ উঠে দাঁড়ালো, জ্যাকেট হাতে গুজে কাপটা ছুঁড়ে দিয়ে সামনে হাঁটা শুরু করলো। ওয়াসিনাথ আরও অবাক, চেঁচিয়ে বলল, আরে যাচ্ছেন কোথায়? এদের মাঝে আমাকে একা রেখে কই যাচ্ছেন? অরিত্রাণ মাথা ঘুরিয়ে বলল, দোকানের পেমেন্ট করো। আর এরা এরা কিছু করবে না তোমাকে। আফটার অল এরা আসল ভিলেনের সাথে কিঞ্চিত পরিচিত হয়েছে, তাই না গাইস? কথাটা বলেই অরিত্রাণ ঠোঁট বাঁকিয়ে মাথা দুলিয়ে হাসে। ওয়াসিনাথ আগা মাথা কিছু না বুঝে দোকানে টাকা দিয়ে মনে মনে ভাবছে, এই লোকটা এরকম কেন? টাকা না দিলেও একটু তো বলতে পারতো, আমি দিয়ে দিই। এই মহান বাঙালির ভদ্র ভাষাটা না বলেই চলে গেল। জিজ্ঞেসই করলো না, একদম ম্যানার্সই জানে না। হ্যাঁ, বাচ্চা ছেলেটা ভাঙতি টাকা নিয়ে এসে বলল, আপামনি পারুরির টাকা ভাইজান দিয়ে দিছে, আপনার আর দেওয়া লাগবে না। ওয়াসিনাথ অবাক হয়েই ভাবছে, কেমন লোক রে বাবা, পাউরুটির টাকা দিতে পারলো আর চায়টা একটু বলতেও পারলো না। কিপটুস। বড়লোকগুলো আসলে কিপটা হয়, শুধু আসলে ট্রিট আদায় করেই ছাড়লো। ভালো কথা, মাত্রই তো 20-25 টাকা। হ্যাঁ। ওয়াসিনাথ যাওয়ার আগেই একবার পিছনে ঘুরে তাকিয়ে দেখে ছেলেগুলো জড়ো হয়ে বসে আছে। কিছুক্ষণ আগেও যারা বিশ্রীভাবে তাকাচ্ছিল তাদের এমন অবস্থা ওয়াসিনাথকে ভাবাচ্ছে। আসলে হলোটা কি? সন্ধ্যা ঘনিয়ে এসেছে প্রায়, হয়তো 6টা ছুঁই ছুঁই অবস্থা। অন্ধকার নামছে চারপাশে, কালো কালো অন্ধকার তলা মেঘে বেঁধে আসছে। আগেই মেঘ করা ভিড় জমিয়েছে, কল কল করে পানি পড়ার মতো বৃষ্টি হচ্ছে। যাত্রী ছাউনিতে পাশাপাশি দাঁড়িয়ে ওয়াসিনাথ আর অরিত্রাণ। অরিত্রাণ আগে আগে এসেছে বলে বৃষ্টি তাকে ছুঁয়ে দিতে না পারলেও ওয়াসিনাথ পিছনে পড়েছে। টাকা দিয়ে আসার সময় প্রবল বৃষ্টি নামে। মাঝ রাস্তায় সে প্রায় ভিজে চুপচুপে হয়েই গেছে। ছাউনিটা কিছুটা দূরেই ছিল। বাসে যাত্রীরা এখন এখান থেকেই ওঠে। ঝুম বৃষ্টি,
এত বৃষ্টি কোথা থেকে এসেছে বুঝতেই পারছে না ওয়াসিনাত। ঝকঝকে আকাশে এত বৃষ্টি হওয়ার কথাই না। দৌড়ে এসে এসে অরিত্রানের এখানেই পেয়েছে। অরিত্রান তার কার্যকলাপ অনেক আগে থেকেই আর চোখে দেখছিল, কিন্তু একটুও এগিয়ে গেল না। আজব লোক। ওয়াসিনাতের খুব রাগ হচ্ছে, সাথে অভিমান। এভাবে একা রেখে চলে আসলো, এত খারাপ কেন? মনে মনে বিড়বিড় করেই ওয়াসিনাত এগুলো বলছে আর জামা ছাড়ছে। সব ভিজে শরীরে লেপ্টে আছে। হাতের প্লাস্টার ভিজে গেছে, পানি না ঢুকলেও উপরের অংশ ভিজে গেছে। বাতাস বইছে প্রবল হারে। এত বাতাস বৃষ্টি একসাথে কেন এলো? কথাটা ভাবতেই ওয়াসিনাতের রাগ লাগছে। জামার প্রতিটা খাঁজ দৃশ্যমান হয়ে উঠেছে। আশ্চর্যভাবে তার জামাটা ভিজেছে। ভেজা জামায় গায়ে বাতাস লাগতেই রীতিমতো শীতের প্রকোপে কাঁপছে ওয়াসিনাত। অরিত্রান বৃষ্টির দিকে তাকিয়ে বৃষ্টির ফোঁটাগুলোও দেখছে। খুব দ্রুত বেগে ছুটছে তারা। ওয়াসিনাত হেজাব ছাড়তেই অরিত্রানের মুখে পানির ছিটকা আছড়ে পড়ে। অরিত্রান ভ্রু জোড়া কুচকে ওয়াসিনাতের দিকে তাকালো। ভেজা মুখশ্রী, থরথর করে কাঁপছে ঠোঁট জোড়া, শীতে কুকুরে আছে শরীর। অরিত্রান চোখ আর বেশিক্ষণ সেদিকে থাকলোই না। পাশে থাকা ছেলেদের চোখ ওয়াসিনাতের ভেজা শরীরের দিকে তাকিয়েই আছে। অরিত্রান সবার দিকে একবার বাঁকা চোখে তাকিয়ে নিজের হাতের জ্যাকেট ওয়াসিনাতের গায়ে জড়িয়ে দিয়েছে। ওয়াসিনাত অবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ঠোঁটের কম্পন কমেনি এক বিন্দু, বরং অরিত্রানের গায়ের গন্ধ যেন তার গায়ে লিপটে গেছে। কথাটা ভেবেই ওয়াসিনাতের রন্ধে রন্ধে শির শির করে শীতল রক্ত হঠাৎ করেই আরও শীতল হয়ে ওঠে। শীত নামক জিনিসটা তাকে আরও আঁকড়ে ধরে। ওয়াসিনাতের দিকে তাকিয়ে থাকতে দেখে অরিত্রান বলল,